সদ্য ভাই, আপনার নামে আমি কলঙ্ক মাখতে চাই। এদিকে সায়ন তখনও অনুরোধ করেই যাচ্ছিল, বারবার বলছিল বাইক থামাতে, বসে কথা বলতে। শুদ্ধ নিজেও অনুভব করলেও তার শরীর অবশ হয়ে আসছে, হাত কাঁপছে, কাপা হাতে ব্রেক ধরে রাখা মুশকিল। তখন তার বাইক হাইওয়ে পেরিয়েছে, এরপর এলো নির্জন এক রাস্তা, এরপর ছুটে চলেছে ব্রিজের উপর দিয়ে। ব্রিজের নিচে নদীর পানি অশান্তভাবে বয়ে চলেছে, বইছে অবাধ্য বাতাস, মাথার উপরে আকাশ। ব্রিজের উপর দু ভাইয়ের বাইক তীব্র গতিতে ছুটে চলেছে, কেউ থামছে না, কারো থামার ইচ্ছেও নেই বোধহয়। তখন একটি মালভর্তি ট্রাক দ্রুত গতিতে ছুটে এলো, তাদের দেখে বারবার হর্ন বাজাচ্ছে ট্রাক ড্রাইভার। ট্রাক দেখে সায়নের গলা শুকিয়ে কাঠ, এত বাতাসে কপালে শুরু ঘাম। শুকনো গলায় সায়ন তখনও প্রাণপণে চেঁচাচ্ছে, ট্রাক আসছে ভাই, স্পিড কমা, আল্লাহর দোহাই লাগে, কথা শোন। শুধু শুনলো কিনা বোঝা গেল না, তবে তাকে অবাক করে দিয়ে ব্রেক থেকে দুহাত সরিয়ে নিল। ব্যাপারটা খেয়াল করে সায়ন চিৎকার করে বলল, আমার কসম, পাগলামি করবি না শুদ্ধ। তোর কারণে আমার মায়ের এক ফোঁটা চোখের পানি যদিও পড়ে, তোকে মাফ করব না, কখনো করব না। একথা শোনা মাত্রই শুদ্ধর কি হলো কে জানে, সে আচমকা ব্রেক কষলো। একটুক্ষণের জন্য ট্রাকের সাথে বাইকের ধাক্কা লাগেনি। ট্রাকওয়ালা খেঁকিয়ে বাংলা গালি দিতে দিতে চলে গেল। শুধু তখনও দু চোখ বন্ধ করে অনড় হয়ে বসে আছে। সায়ন দ্রুত বাইক থেকে নেমে পড়ল, বাইক স্ট্যান্ড করারও সময় হুঁশে নেই। বাইক আছড়ে পড়ল মাটিতে। সেসব পরোয়া না করে দিক বিদিক ভুলে এগিয়ে এলো শুদ্ধের কাছে। শুদ্ধের ঘাটের কলার ধরে বাইক থেকে নামিয়ে সজোরে এক ঘুষি বসিয়ে দিল নাক বরাবর। দ্বিতীয় ঘুষি বসানোর আগে ধপ করে ধরে ফেলল শুদ্ধ। হঠাৎ গায়ে হাত তোলায় সেও রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে রইল বড় ভাইয়ের দিকে। তীব্র রাগে সেও ফুঁসছে। তখন সায়ন শুদ্ধের বুকে সজোরে ধাক্কা দিতেই শুদ্ধ দুপা পিছিয়ে গেল। সায়ন এক ধাপ এগিয়ে আরো ধাক্কা মেরে চেঁচিয়ে বলল, ভাব দেখাও আমার সাথে, ভাব। তোমার ভাবকে দেখার সময় নাই আমার, কখন থেকে ডাকছি, কতবার ডাকলাম, কথা কানে যায় না? বড় হয়ে গেছো, খুব বড়। এতই বড় হয়েছো, বড় ভাইয়ের কথা শোনার মতো মুড আছে না তোমার? তাহলে শোনো রাখো। আর কথা বলতে না দিয়ে শুদ্ধ বলল, কথা ঠিক করো। সায়ন বলল, কিসের ভাষা ঠিক করব? করব না। মারবি, মার, আয়। শুদ্ধ চোখ বন্ধ করে রাগ সংবরণ করার চেষ্টা করছে, রাগে মাথা থেকে পা অবধি জ্বলছে। সায়ন যদি তাকে মেরে টুকরো টুকরো করেও ফেলে, তবু সে ভাইয়ের গায়ে হাত উঠাতে পারবে না, কখনো না। তাকে চুপ দেখে সায়ন পুনরায় চেঁচিয়ে বলল, সামান্য ব্যাপারে এত সিনক্রেট করার কি আছে? কি এমন হয়েছে যে এত রাগ দেখাতে হবে? মানুষ চাচাতো বোনকে ভালোবাসে না? আমি বাসিনি? আমি মরে গেছি নাকি আমার দেহ পচে গেছে? শুদ্ধ বলল, তোমার কাছে সামান্য হলেও আমার কাছে সামান্য নয়। সায়ন বলল, তাহলে তোর কাছে কি বল? কি সমস্যা তোর? শীতল তোর যোগ্য না? কোন দিক থেকে কমছে? হ্যাঁ, পেশার ভিত্তিতেও কম মেয়ে তো দেখিসনি। আমার বোন কি ওই রকম? আজকালকার যুগে ওর মতো সরল নরম কাদামাটি আর পাবি? ভালো জিনিস জুটাতে চাচ্ছি, গায়ে লাগছে না, না? শুদ্ধ বলল, তোমার বোন বিশ্ব সুন্দরী হোক, রূপে গুণে অনন্য হোক, তাতে আমার কিছু যায় আসে না। যে মেয়ে সর্বসম্মুখে আমাকে চাইতে পারবে না, সেই মেয়ে আমার না হোক। সায়ন বলল, সে ছোট মানুষ, তোমার মতো বাল পাকনা বুদ্ধি নিয়ে ঘুরে না, এটা বুঝো না? আগে সময় নিয়ে দেখতি, তারপর না হয় যা সিদ্ধান্ত নেওয়ার নীতি। শুদ্ধ বলল, ছোট, অবুঝ, সরল বলে এতদিন ছাড় দিয়েছি, কিন্তু তোমরা যা আজকাল যা করছো, যথেষ্ট করছো। এবার থামো, নয়তো আমি বাড়ি ছাড়তে বাধ্য হব। ভাইয়ের কথা শুনে সায়ন থমকে গেল, হতবাক হয়ে তাকিয়ে রইল ভাইয়ের কঠিন মুখের দিকে। দুই ভাইয়ের চোখ লাল বর্ণ, দুজনেই হাত মুষ্টিবদ্ধ করে চোখে চোখ রেখে কথা বলছে। দুজনেরই জেদ ও কঠিন কণ্ঠস্বর। শুদ্ধ কথায় সায়ন কিছুক্ষণ নীরব থেকে বলল, সত্যিই কি শীতলের প্রতি তোর কোনো ফিলিংস নেই? শুদ্ধ নিশ্চুপ। সায়ন বলল, যদি না থাকে তাহলে তাকে এত প্রশ্রয় দিস কেন? এত বকিস মারিস, তবুও মেয়েটা তোর কাছেই যায়। কেন যায়? কারণ তুই শাশুড়ির সাথে প্রশ্রয়ও দিস। তোর রুমের পাসওয়ার্ড আমি ভাই হয়ে জানি না কেন? ফোনের লক আমাকে দিস না কেন? তোর পছন্দের পারফিউম ভেঙে চুরে শেষ করার পরও তুই নীরব কেন? তোর রুমে অন্য কারো ঢোকার পারমিশন নেই, তাহলে শীতল ইচ্ছে মতো ঢুকে কেন? ঢুকতে দিস কেন? জবাব দে। শীতলকে কিডন্যাপ করার পর এত উন্মাদ হয়েছিলি কেন? সামান্য জ্বর এলে বকতে বকতে সবার আগে তুই ডাক্তারের কাছে ছুটিস কেন? কেন? তুই ব্যতীত অন্য কেউ তাকে বকলে কড়া ভাষায় অপমান করতে ছাড়িস না? এসবের উত্তর দিতে পারবি? বুকে হাত রেখে বলতে পারবি তুই শখ স্বর্ণের মতো শীতলকে একই নজরে দেখিস? বল, মুখে একবার হ্যাঁ বল, তাহলে আমি কথা দিচ্ছি আর কখনো এ ব্যাপারে কথা বলবো না। আর না শীতলকে তোর চোখের সামনে থাকতে দেব। শুধু নিশ্চুপ। সায়ন আবার বলল, তবে কি ধরে নেব নীরবতাই সম্মুখীন লক্ষণ? শুদ্ধর কাছে জবাব নেই, সে নিশ্চুপ। বলা বাহুল্য, সে ছোট থেকে নিজে মর্জিতে চলা ছেলে। আজ অবধি তার উপর কেউ কখনো কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেনি। ভদ্রতা কিংবা অন্য কিছুর অজুহাতে সেও কারোর সিদ্ধান্ত মুখ বুজে মেনে নেয়নি। যদি নিত, তাহলে আজ সায়েন্টিস্ট নয় মেরিনার পেশার কর্মরত থাকতে হতো।
দিনের পর দিন থাকতে হতো শিপে। পরিবার স্বজন ছাড়াই সময় কাটতো সমুদ্রের শান্ত অশান্ত পানির উপর। অথচ সে বরাবরই চাইতো সায়েন্টিস্ট হতে। নতুন কিছু তৈরি করার নেশা তাকে জেঁকে ধরতো। কিছু করার জন্য হাত নিঃফিস করতো। মোট কথা সে বরাবরই একরোখা, জেদি। যা করবে ঠিক করে সেটাই করে ছাড়ে, এবং যা আমার সেটা কেবল আমারই, এই নীতিতে বিশ্বাসী ছিল, এখনো আছে। যেখানে সে অন্যের মতের ভিত্তিতে কখনো এক পা ফেলেনি, সেখানে জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে তা মানবে কেন? আর কাকে মানার কথা আসছে? ওই বেয়াদব অবাধ্য গাধীটাকে, যে ভালোবাসার মানে বোঝে না, শাসন বোঝে না, চোখের নিগুড়ো চাহনি বোঝে না, শাসনের আড়ালে আগলে রাখা বোঝে না, যার নিজের অনুভূতি সম্পর্কে সামান্য জ্ঞানটুকু নেই। তাকে চাইবে? তাকে? না, কখনো না। মোদ্দা কথা, যে মেয়ে মুখ ফুটে তাকে চাইতে পারে না, যার চোখে মুখে বিন্দু পরিমাণ ভালোবাসা লেশমাত্র থাকে না, যে বাবা মায়ের ভয়ে ভালোবাসার কথা জানাতে ভয় পায়, পিছিয়ে যায়, তাকে চাইবে সে? তাহলে বলতেই হয় এটা ভুল ধারণা। কারণ সে সস্তা না। তাকে পেতে হলে অবশ্যই সর্বসম্মুখে দাঁড়িয়ে মুখ ফুটে চাইতে হবে, চোখে চোখ রেখে বলতে হবে শুদ্ধ ভালোবাসি। নয়তো তাকে পাওয়া তার জন্য অসম্ভবই। বলা বাহুল্য, আজ যদি কেউ এক ফোঁটা শুদ্ধ ভালোবাসার দাবি নিয়ে তার মুখোমুখি দাঁড়ায়, আর সে যদি তা অনুভব করতে পারত, ওই ভালোবাসাটুকু তাকে চাওয়ার আগেই নিজেকে বিলিয়ে দিত। শুধু পরিবার নয়, পুরো পৃথিবী দু হাতে সামলে নেওয়ার দায়িত্ব নিত। কিন্তু তা হয়নি। হয়নি। কি হয়েছে? কেউ মিথ্যে ভালোবাসার দাবি নিয়ে সামনে এসেছে, যেখানে ভালোবাসা, ভরসা, বিশ্বাস বলে কিছু ছিলই না। তাহলে কেন গ্রহণ করবে মিথ্যে ভালোবাসা? সে কি এতই ঠুনকো, নাকি এতই সস্তা? পৃথিবীর বুকে এমন কেউ আছে যে মিথ্যে ভালোবাসার কথা জেনেও গ্রহণ করে, কিংবা করতে পারবে? তাও আবার এসবে সাহায্য করে তারই বড় ভাই। সেও একবারও ভাবলো না এভাবে ভালোবাসা হয় না। এসব সম্পূর্ণ মনের ব্যাপার। দু একদিনের কোনো গেম নয়। ভাবনার মতো জীবন এত সহজ নয়। মন এত বোকা নয় যে ওকে ভালোবাসো বললেই ভালোবাসা হয়ে গেল। ওরা যা করেছে মোটেও ভালো করেনি, মোটেও না। মনে মনে এসব ভেবে শুদ্ধ বাইকের উপর বসতেই সায়ন আবার বাইকের চাবি কেড়ে নিয়ে থমথমে সুরে বলে উঠল, কথা শেষ করে যা। শুদ্ধ বলল, কিসের কথা? সায়ন বলল, সমস্যা কি তোর? শুদ্ধ বলল, আমার কোনো সমস্যা নেই। সায়ন বলল, তাহলে জবাব দিচ্ছি না কেন? শুদ্ধ বলল, চাবি দাও। সায়ন বলল, শীতলকে মেনে নেই। এত কিছু বলার পরও শুদ্ধ নীরবতা সহ্য হলো না সায়নে। সে পকেট হাতড়ে তার ফোন বের করে আজকের তোলা শীতলের একটা ছবি বের করলো। তারপর সেই ছবির উপর শুদ্ধের এক হাত চেপে ধরে তেজি সুরে বলল, এবার বল, ভালোবাসিস না? তার প্রতি কোনো ফিলিংস কাজ করে না? যদি মিথ্যা বলিস তাহলে শীতল যেখানেই থাকুক, সেই অবস্থায় থাকুক, ধরফড়িয়ে মরুক, আমি গিয়ে দাফন করব তাকে। এই কথা শুনে শুদ্ধ হাত ছাড়াতে গেলে সায়নের জেদরা আরও বেড়ে গেল। সে শুদ্ধর হাতটা আরও শক্ত করে চেপে ধরল। সে উত্তর জেনেই ছাড়বে। ভাইয়ের ছেলে মানুষই দেখে শুদ্ধ বিরক্ত হলো। তবে কোনোভাবেই তার হাতটা শীতলের ছবির উপর ধরে রাখা গেল না। এবার উত্তর সুস্পষ্ট। সায়ন বুঝে আচমকা হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে মাটিতেই বসে পড়ল। চোরের ধর্ম চুরি করে বলা। আমি চুরি করিনি, অথচ তলে তলে শীষ কেটে বসে থাকে। অবশ্য চোরের ধর্মে একটু হেরফের না হলেও এক পক্ষে ভালোই হয়েছে। নতুবা ভাজা মাছটি উল্টে খেতে জানে না, এই প্রবাদটির একটু হলেও কদর কমে যেত। সে খুবই জানে এই ছেলে ভাঙবে তবুও মচকাবে না। অর্থাৎ কিছু মনে হতেই সায়ন তড়িৎ বেগে দাঁড়িয়ে গেল। এগিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরল শুদ্ধকে। ইস, তখন রাগের মাথায় মেরেছে বকেছে। পরক্ষণেই শুদ্ধর গালে চুমু এঁকে বলল, সরি ভাই। শুদ্ধ বিরক্ত মুখে নিজেকে ছাড়িয়ে বাইকের চাবি নিয়ে ওর বাইক স্টার্ট করলো। তাকে যাওয়ার প্রস্তুতি নিতে দেখে সায়না হাসতে হাসতে বাইক টেনে তুলে তারপর ধীরে সুস্থে বাইক স্টার্ট করলো। দুজনেই স্বাভাবিক গতিতে যাচ্ছে। তখন সায়ন বলল, বাড়ি চল। শুদ্ধ বলল, কাজ আছে, তুমি যাও। সায়ন বলল, দেরি হবে? শুদ্ধ বলল, হুম। সায়ন বলল, যেখানে যাচ্ছিস যা, প্রথম সেহেরিটা যেন বাড়িতেই হয়। শুধু জবাব দিল না। অনেকটা পথ দু ভাই একসাথে এসে হাইওয়ে থেকে ভিন্ন পথ ধরল। কিছু কথা, কিছু প্রশ্ন অপ্রকাশিত থেকেই প্রকাশ হয়ে গেল আজ। তবে একটা কথা না বললেই নয়। মাঝে মাঝে নীরবতা রাগ বাড়ায়, রাগে বাড়ে অভিমান, অভিমানে বাড়ে দূরত্ব। শুধু জানে না আজকের পর থেকে শীতলের সাথে ঠিক কতটা স্বাভাবিক হতে পারবে, আর শীতলই বা সেটা কিভাবে নেবে। তবে যেটাই হোক, এর শেষ দেখে ছাড়বে সে। রুবাব বলল, বড় মামি, মেজো মামি, ছোট মামি, শখ, স্বর্ণ, চুটকি, কইরে সব। ট্রলি হাতে দরজা দিয়ে ঢুকতে ঢুকতে সমানে চেঁচাচ্ছে রুবাব। ড্রয়িং রুমে কেউ নেই দেখে তার কণ্ঠস্বর সমানে বাড়ছে। সারাদিনের ধকল কাটিয়ে সবাই ফ্রেশ হয়ে বিশ্রাম করছিল। আজ রাতে প্রথম সেহেরি, আগামীকাল প্রথম রোজা। বাড়ির সবাই রোজা রাখবে, ছোট বড় সবাই পছন্দের দিকটা খেয়াল রাখতে হবে।
বাচ্চাগুলো ঘুম থেকে উঠে ঝাল তরকারি খেতে পারে না, তারা খাবে দুধ ভাত। একে একে সেসব কিছুই জোগাড় করতে হবে। তাই তিন গিন্নি বিশ্রাম নিয়ে একটু পরে নিচে নামতেন, কিন্তু খুব পরিচিত কারো হাঁক ডাক শুনে একে একে সকলে ছুটে এলেন। সাম্য কোথা থেকে দৌড়ে এসে রুবাবের গলা ধরে ঝুলে পড়ল। সৃজন পিঠের উপর উঠে বসলো। গলার টান খেয়ে রুবাব ও মা গো বাঁচাও বাঁচাও করে চেঁচাচ্ছে। সিরাজ এসে বাঁদর দুটোকে কোনো মতে সরালো। রুবাব কাঁদতে কাঁদতে অভিযোগ ছুড়ল, চৌধুরী এক একটা ছানা এক এক রকমের বরজাত, পেছনে পাকা সব কটা, ছোট দুটোকে দেখছি, বড় দুটো কই, থালারা কল ধরছে না। একথা বলে সিরাজকে দেখে গাল ভর্তি হেসে বলল, আরে শাশুড়ি আম্মা যে, কেমন আছো বলো বলো। সিরাজ হেসে রুবাবের মাথা ভর্তি কোকড়ানো চুলগুলো এলোমেলো করে দিল। বলা বাহুল্য এটা ওনার বহু পুরানো অভ্যাস। উনি যখনই রুবাবের চুল এলোমেলো করে দিতেন, রুবাব গাল ফুলিয়ে সোজা অভিযোগ জানাতো সাওয়ান চৌধুরীর কাছে। আদরে সুরে সাওয়ান চৌধুরী গলা জড়িয়ে ধরে বলতো, মেজো মামা ও মেজো মামা, মামি আমার চুল নষ্ট করে দিচ্ছে, আমি কিন্তু খুব রেগে যাচ্ছি, বড় হলে তোমার মেয়ে নিয়ে পালালে দোষ দিবে না কিন্তু। ছোট রুবাবের কথা শুনে সবাই হেসে লুটুপুটি খেত। শতরূপা ছোট রুবাবের গালে চুমু এঁকে বলতেন, পালানোর ভাড়া আমি দেবো বাপ, তুই শুধু বড় হ আর দোয়া কর যেন ভুল করে হলেও তোর না হওয়া বউ পৃথিবীতে ল্যান্ড করে। মায়ের কথা শুনে ফোকলা দাঁত বের করে সে কি হাসি রুবাবের, আনন্দ যেন ধরে না। এরপর থেকে যখনই সিরাজ চুল এলোমেলো করে দিত, তখনই দাঁত বের করে হেসে বলতো, ও মেজো মামি, আমার চুল এলোমেলো করার অপরাধে তোমাকে একদিন আমার শাশুড়ি বানাবোই বানাবো। সিরাজ বলতো, আমিন। কিন্তু বছর ঘুরে যেদিন সাম্য সৃজন হলো, সেদিন রুবাবের সে কি রাগ, কারণ তার বউ পৃথিবীতে ল্যান্ড করেনি, বউয়ের জায়গায় দুটো বাঁদর এসেছে। বলতে গেলে এই পাঁজি দুটোই তার প্ল্যান বরবাদ করে দিয়েছে। এতদিন পর রুবাবকে দেখে সিরাজ চুল এলোমেলো করে দিয়ে বলল, এতদিন পর মনে পড়লো, তা কেমন আছিস বাপ? রুবাব বলল, আমি তো বিন্দাস আছি, তোমরা কেমন আছো বলো। সিরাজ বলল, আমরাও ভালো আছি। তারা কথা বলতে বলতে সিতারা এসে দাঁড়াতেই রুবাব ওনাকে দেখে ছুটে গিয়ে জড়িয়ে ধরল। গালে গাল লাগিয়ে চমৎকার করে বলল, বড় মামি, আমার ভাগের আচার আছে তো, নাকি শীতল একাই সব খেয়ে ফেলেছে? ভাগে কম পেলে ওর কান টেনে ছিঁড়ে ফেলবো বলে দিলাম। সিতারা বলল, আছে বাপ, অনেক আচার আছে। এবার বল দেখি, এত শুকিয়ে গেছিস কেন? খাওয়া দাওয়া করিস না? এবার কিন্তু সহজে ছাড়ছি না তোকে, মনে রাখিস। দরকার নেই ওসব ছাইপাশের চাকরি, ছেড়ে দে ওই চাকরি, পানিতে ভেসে বেড়ানো চাকরি করতে হবে না, দরকার হলে দুই মামার অফিসে বসবি। রুবাব হা হা করে হাসতে হাসতে বলল, তা ছোট মামি কই, ফোন করলে মামার সাথে প্রেম করছে নাকি? তখন সিমিন পেছন থেকে কান টেনে ধরে বললেন, না রে পাঁজি ছেলে, প্রেম করছি না, আমার সাথে প্রেম করার সময় নেই তোর মামার। রুবাব বলল, বলো কি, তাহলে এই স্বামীকে টেনে বেড়ানো কি দরকার? ডাস্টবিনে ফেলে দাও, আমি তোমাকে নিউ ব্র্যান্ডের স্বামী এনে দেবো। এই কথা শুনে সিমিন হাতে চাপ বাড়াতেই রুবাব মুজরা মুজরি করে কান ছাড়ালো। শখ স্বর্ণ এলে তাদের সাথেও কথা হলো, গল্প হলো, মজার সব গল্পে হাসাহাসিও হলো। কোথায় কোথায় এক গাদা নাস্তা সামনে এনে রাখা মাত্রই রুবাব খেতে শুরু করলো। তখন শীষ বাজাতে বাজাতে বাইকের চাবিটা কায়দা করে আঙুলের ডগায় ঘুরাতে ঘুরাতে সায়ন এলো। রুবাব তাকে দেখে দ্রুত উঠে কোলাকুলি করে বলল, বড় ভাই ভালো আছেন? রাজকার্য সেরে ফিরলেন বুঝি? বিয়ে শাদী করবেন না? আর কত কচি সেজে থাকবেন? একথা শোনা মাত্র সায়ন ওর কানে কানে কিছু একটা বলতেই সে ছিটকে সরে গেল। নাক মুখ কুচকে বলল, ছি, তুমি এত অশ্লীল। সায়ন রুবাবের কাঁধ জড়িয়ে ধরে একই সোফায় বসলো। তিন গিন্নি তখন রান্নাঘরে ডাইনিং টেবিলে শখ স্বর্ণ সাম্য সৃজন রুবাবের আনা পিজা ভাগাভাগি করে খেতে বসেছে। এদিকে আর কেউ নেই দেখে সায়ন রুবাবকে বলল, ভাই সম্মান নিবা? সম্মান? রুবাব গলার ঝাঁকিয়ে ভাব মেরে বলল, অবশ্যই নেব, আমার বোন নিবা অথচ আমাকে সম্মান দিবে না? তা হবে না। সায়ন বলল, কে বলেছে তোমাকে সম্মান দেব না সোনা? এসো সম্মান নাও। তার সম্মান কোথায় নিবা, সামনে নাকি পেছনে? তার ঠিকঠাক লোড নিতে পারো তো? এই কথা শুনে রুবাব এক লাফে উঠে রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, বড় মামি, সায়ন ভাইয়ের দ্রুত বিয়ে দাও, ওর বিয়ে দেওয়া ফরজ হয়ে গেছে। একথা শুনে সীতারা পেঁয়াজ কাটতে কাটতে জবাব দিলেন, ও একবার নিজের মুখে বিয়ের কথা বলুক, দুদিনের মধ্যে ওকে বিয়ে করাবো আমি। সীতারার কথা শুনে সায়ন ঠোঁট কামড়ে হেসে স্বর্ণের দিকে তাকালো। স্বর্ণ কিছু অনুভব করে তাকালে চোখাচোখি হয়ে গেল দুজনে। সায়নের চোখ ইশারা করে উপরে যাওয়ার কথা বললে স্বর্ণ যেন শুনেও শুনল না, ঠাঁই সেভাবেই বসে রইল। অগত্যা সায়ন চুলে ব্রাশ করতে করতে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে গান ধরল, কইতে আমার শরম লাগে, প্রেম আগুনে পুইরা ছাই, সানডে মানডে ক্লোজ কইরা দিতে একজন মানুষ নাই, ওরে ভাই রে ভাই। বড় ভাইয়ের গান শুনে শখ মুখ টিপে হাসতে হাসতে বেচারি এক সময় বিষম খেলো। তবুও তার হাসি থামছে না। তাকে এভাবে হাসতে দেখে সাম্য সৃজন একে অপরের মুখ চাওয়াচাই করলো, কিন্তু কিছু বুঝতে পারলো না। অগত্যা খাওয়াতে মন দিল। সবার সাথে টুকটাক কথা হলেও এখন অবধি শীতলের সাথে দেখাই হয়নি রুবারের।
যেটা অতি আশ্চর্যের ব্যাপারও বটে। সে বাড়িতে নেই, নাকি তার উপস্থিতি এখনো বুঝতে পারেনি। তবে যাই হোক, তার জন্য দেখা করাটা ফরজ। তাই সে শীতলের খোঁজ নিয়ে নিজেই গেল দেখা করতে। গিয়ে দেখে শীতল রুমে নেই। রাত তখন 10:30। এত রাতে মেয়েটা গেল কোথায়? সে চিন্তিত হয়ে কপালে ভাঁজ ফেলে বের হতেই সায়নের মুখোমুখি হলো। সায়নকে কথাটা জানাতেই সায়ন শুদ্ধের রুমে দরজায় হাত রেখে দেখে দরজা ভিজিয়ে রাখা। দরজা খোলা রাখার তো কথা না। কৌতূহল বশত দরজা সামান্য খুলে উঁকি মারতেই দেখে আলুথালু বেঁধে শীতল বসে আছে। পরনে এখনো শাড়ি, কেঁদে কেটে একাকার অবস্থা।